ক্লাস 12 আমরা আগের দিন স্পোরুলেশনটা পড়ছিলাম। তো স্পোরুলেশন বা রেণু উৎপাদনের চলরেণু বা জুস্পোর আমরা পড়ে ফেলেছিলাম। জুস্পোরাঞ্জিয়ামে জুস্পোর থাকে, দু ধরনের ফ্ল্যাজেলাযুক্ত জুস্পোর হয়, হুইপ্ল্যাশ ফ্ল্যাজেলা এবং টিনসেল ফ্ল্যাজেলা। এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। যেটা আগের দিন বলা হয়েছিল যে আজকে আলোচনা করা হবে পরের ক্লাসে, সেটা হচ্ছে অচলরেণু বা অ্যাপ্ল্যানোস্পোর। তো আজকে আমরা আলোচনা করব অচলরেণু বা অ্যাপ্ল্যানোস্পোর, অর্থাৎ ফ্ল্যাজেলাবিহীন রেণু যারা অযৌন জননে সাহায্য করে, সেই রকম কিছু রেণুর আমরা কিভাবে তারা অযৌন জননে সাহায্য করে, তো সেই সব ব্যাপারে আমরা জানব। কিছু কিছু আমরা দেখো এখানে ছবি আঁকা আছে, তো কিছু কিছু অচল রেণু সম্পর্কে আমরা আজকে পড়ব। তো প্রথমেই আমি যেটা বলছি, রেণুস্থলী রেণু বা এটাকে ইংলিশে বলে স্পোরাঞ্জিওস্পোর। রেণুস্থলী রেণু বা স্পোরাঞ্জিওস্পোর কোথায় দেখা যায় না, রাইজোপাস, মিউকর প্রভৃতি ছত্রাক যখন অনুকূল পরিবেশে জন্মায় তখন তাদের এটা হচ্ছে রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম। এই রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়ামের মধ্যে দেখো অসংখ্য ছোট ছোট স্পোর বা রেণু তৈরি হয়েছে। এই ছোট ছোট স্পোর বা রেণুগুলোকে বলা হয় স্পোরাঞ্জিওস্পোর বা স্পোরাঞ্জিও রেণু। তাহলে কি বললাম, এটা কোথায় দেখা যায় না, রাইজোপাস বা মিউকর এইসব জাতীয় ছত্রাকে কি দেখা যায়, সেই ছত্রাকগুলো যখন অনুকূল পরিবেশে জন্মায় তখন তাদের রেণুস্থলীর মধ্যে এন্ডোজেনাসলি বা অন্তর্জনিষ্ণুভাবে, এন্ডোজেনাসলি এটা ভেতরে তৈরি হয়েছে, বাইরে নয় কিন্তু রেণুগুলো, এই যে স্পোরাঞ্জিয়াম, এই স্পোরাঞ্জিয়ামের ভেতরে তৈরি হয়েছে, সেই জন্য বললাম অন্তর্জনিষ্ণুভাবে বা এন্ডোজেনাসলি অসংখ্য নিশ্চল রেণু তৈরি হয়। নিশ্চল রেণু মানে আমরা পড়ছি কোনটা, অচল রেণু মানে যেটা চলতে পারে না, যার ফ্ল্যাজেলা নেই। তাহলে এই নিশ্চল রেণু তৈরি হয়। এইবার এই স্পোরাঞ্জিয়ামটা প্রাচীরটা বিদীর্ণ হয়ে যায় এবং স্পোরাঞ্জিও রেণুগুলো বাইরে বেরোয় এবং প্রত্যেকটা স্পোরাঞ্জিও রেণু থেকে অপত্য ছত্রাকের সৃষ্টি হয়। এটা গেল রেণুস্থলী রেণু সম্পর্কে আলোচনা। এরপরে আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে কনিডিয়া। দেখো এখানে লিখেছি কনিডিয়ার ছবি আঁকা আছে। কনিডিয়া এই অচল রেণু, এটা কোথায় দেখা যায় না, পেনিসিলিয়াম নামক ছত্রাকে কতগুলো বায়বীয় দণ্ডাকার, এই দেখো বায়বীয় মানে এটা এয়ারে হয়, বায়ু মানে মাটির ওপরে হয়, বায়বীয় কতগুলো দণ্ডাকার কনিডিওফোর, এইগুলোকে বলা হয় কনিডিওফোর। এগুলো হচ্ছে কনিডিওফোর। কি বললাম, এগুলো হচ্ছে কনিডিওফোর। এই যে কনিডিওফোর দণ্ডাকার, বায়বীয় দণ্ডাকার কনিডিওফোরের ওপর দেখো শৃঙ্খলাকারে বহির্জনিষ্ণুভাবে অর্থাৎ এক্সটার্নালি তৈরি হয়েছে, এটার মতো কিন্তু ইন্টারনালি নয়, বাইরে বহির্জনিষ্ণুভাবে শৃঙ্খলাকারে সারিবদ্ধভাবে কতগুলো ছোট 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 রেণু দেখতে পাওয়া যাচ্ছে। এই রেণুগুলোকে বলা হয় কনিডিয়া। দেখো কনিডিয়া একটা এরকম, কনিডিয়াগুলোকে আলাদা করেও দেখানো আছে। এই কনিডিয়াগুলো এরপর কি হবে, এই কনিডিয়াগুলো যখন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তখন সেখান থেকে আবার আরেকটা অপত্য ছত্রাকের সৃষ্টি হবে। বোঝা গেল? নেক্সট আসছি আমরা ওইডিয়া। দেখো এখানে লেখা আছে ওইডিয়া, এটাও একটা অচল রেণু। বলা হয় কোনো ছত্রাকের যে মাইসেলিয়াম বা বা হাইফা, যেটা ছত্রাকের অনুসূত্রের অগ্রভাগ, এটা একটা ছত্রাকের অনুসূত্র ধরে নাও,
তার অগ্রভাগ যদি হঠাৎ করে ভাঙতে শুরু করে, দেখো কতগুলো খণ্ডে 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 ভেঙে গেছে, ঠিক আছে? এই যে খণ্ডগুলো সেগুলো গোলাকারও হতে পারে আবার আয়তকারও হতে পারে। তাহলে কি পড়লাম না, ছত্রাক অনুসূত্রের অগ্রভাগ বারবার বিভাজিত হয়ে গোলাকার বা আয়তাকার ধারণ করে এবং এই যে কোষগুলো, এই কোষগুলোর প্রাচীর কিন্তু খুব পাতলা হয়। এই যে কোষগুলো তৈরি হচ্ছে, এই কোষগুলোর প্রাচীর খুব পাতলা হয়। বলা হয় যে ছত্রাক যদি যেই মাধ্যমে জন্মায়, ধরো এই যে এটা যেই ছত্রাকটা, এই ছত্রাক যেই মাধ্যমে জন্মেছে, মানে যেখানে জন্মেছে সেখানে যদি শর্করা আর লবণের মাত্রা বেশি হয়, তখনই তার এই অনুসূত্রে এরকম বিভাজন দেখতে পাওয়া যায়। এবং এই বিভাজিত হয়ে এই যে গোলাকার বা আয়তাকার যে খণ্ডগুলো তৈরি হয়েছে, সেই খণ্ডগুলোকেই বলা হচ্ছে ওইডিও রেণু। কি বললাম? ওইডিও রেণু। কোথায় দেখা যায়? এই ওইডিও রেণুগুলো আবার এইখান থেকে নিচে পড়বে এবং সেখান থেকে আবার আরেকটা ছত্রাক সৃষ্টি হবে। কোথায় দেখতে পাওয়া যায় না, অ্যাগারিকাস নামক ছত্রাকে এই ওইডিয়া দেখতে পাওয়া যায়, ওইডিও রেণু দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে আমরা কি পড়লাম? এটা হচ্ছে হাইফা ছত্রাকের হাইফাটা। এই ছত্রাকটা যদি, অর্থাৎ অ্যাগারিকাস ছত্রাক যদি শর্করা বা লবণ বেশি আছে যেই মাধ্যমে, সেখানে যদি জন্মায়, তাহলে কি হয়, তার এই যে হাইফা, এটা হচ্ছে তার হাইফা। তার এই হাইফাটা কি হয়, বারবার বারবার বিভাজিত হতে থাকে, হয়ে এরকম গোলাকার বা আয়তাকার কতগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং এই প্রত্যেকটা খণ্ডকে বলছে ওইডিও রেণু। এর প্রাচীরগুলো খুব পাতলা হয়। প্রত্যেকটা ওইডিও রেণু বিচ্ছিন্ন হয়ে যখন নিচে পড়ে, সেখান থেকে আরেকটা নতুন ছত্রাকের সৃষ্টি হয়। বোঝা গেল? নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্ল্যামাইডো রেণু। দেখো এখানে ছবি আঁকা আছে ক্ল্যামাইডো রেণু। ক্ল্যামাইডো রেণু জিনিসটা কি? এটা মিউকর নামক একটা ছত্রাক, সেখানে এটা দেখতে পাওয়া যায়। তো মিউকর যদি প্রতিকূল পরিবেশে জন্মায়, প্রতিকূল পরিবেশ মানে তার হয়তো ঠিকমতো খাদ্য নেই, যেখানে যেই জায়গায় জন্মেছে সেখানে হয়তো ঠিকমতো খাদ্য নেই, বা যে কোনো কিছুর একটা অভাব আছে, সেই রকম কোনো প্রতিকূল পরিবেশে ধরো ছত্রাক মিউকর জন্মেছে, তখন কি করে, ওই ছত্রাকের কোষগুলো খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার বা ডিম্বাকার ধারণ করে। ধরো এটা একটা মিউকর ছত্রাক, মিউকরের এই ছত্রাকের এই যে এটা হচ্ছে হাইফা। তো মিউকর ছত্রাকের কিছু কিছু কোষ দেখো খাবার সঞ্চয় করে গোলাকার স্ফীত হয়ে গেছে, এর ভেতরে খাবার সঞ্চিত আছে। এই খাবারগুলো সাধারণত কি জাতীয় হয়? গ্লাইকোজেন ও ফ্যাট জাতীয় খাবার। তাহলে কি বললাম, মিউকর যখন প্রতিকূল পরিবেশে জন্মায়, তখন তার কিছু কিছু কোষ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার বা ডিম্বাকার আকৃতি ধারণ করে। এদের প্রাচীরগুলো কিন্তু খুব স্থূল হয়, ঠিক আছে? এই যে এদের প্রাচীরগুলো কিন্তু খুব স্থূল হয়, মোটা হয়। আগেরটা যেমন পড়লাম পাতলা প্রাচীর বিশিষ্ট, ব্যাপার এরটা কিন্তু তা না। এদের যে প্রাচীরটা, এটা কিন্তু বেশ স্থূল প্রাচীর যুক্ত হয়। এবং কোন খাদ্য ভেতরে থাকে না, গ্লাইকোজেন এবং শর্করা, গ্লাইকোজেন এবং ফ্যাট জাতীয় খাবার এরা সঞ্চয় করে। এবং এই রেণুগুলো অনুকূল পরিবেশ যখন আসে, প্রতিকূল পরিবেশ গিয়ে যখন অনুকূল পরিবেশ আসে, তখন এই যে রেণুগুলো, অর্থাৎ যে ক্ল্যামাইডোস্পোরগুলো, এগুলো অঙ্কুরিত হয়ে নতুন আরেকটা মিউকর সৃষ্টি করে। ক্লিয়ার? এরপর আমরা যেটা পড়ব, যে অচল রেণু, সেটার নাম হচ্ছে অন্তরেণু বা এন্ডোস্পোর। দেখো অন্তরেণু বা এন্ডোস্পোর কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়া এবং ডার্মোকার্পা নামক এককোষী শৈবাল, তাদের দেহে এইরকম অন্তরেণু দেখতে পাওয়া যায়। আমি এখানে একটা ব্যাকটেরিয়া সেল এঁকেছি। তো ব্যাকটেরিয়ার কোষের ভেতরে
ব্যাকটেরিয়ার কোষের ভেতরে ডিএনএ সহ প্রোটোপ্লাজম কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে একটা স্থূল প্রাচীর দ্বারা আবৃত হয়ে যায়। দেখো এখানে ডিএনএ যেরকম ব্যাকা 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 করে যেটা এঁকেছি, এটা হচ্ছে ডিএনএ। এই যে ডিএনএ এবং প্রোটোপ্লাজম কেন্দ্রীভূত হয়ে গিয়ে এখানে একটা কি তৈরি করেছে না, একটা অন্তরেণু বা এন্ডোস্পোর তৈরি করে। একটা মাত্র তৈরি হয়, কিন্তু একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে একটাই তৈরি হয়। তাহলে কি বললাম, একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে তার যে ডিএনএ সেটা এবং প্রোটোপ্লাজম সেটা কেন্দ্রীভূত হয়ে গিয়ে একটা রেণুর মধ্যে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, এবং এটাকে বলা হয় অন্তরেণু বা এন্ডোস্পোর। অন্তরেণু বা এন্ডোস্পোর, ঠিক আছে। একটা কোষে একটাই অন্তরেণু বা এন্ডোস্পোর তৈরি হয়। এটা কেন তৈরি হয়? ধরো ব্যাকটেরিয়াটা যেই পরিবেশে আছে সেইখানে সেটা অনুকূল পরিবেশ নয়, প্রতিকূল পরিবেশ। তো সেই প্রতিকূল পরিবেশে বাঁচিয়ে রাখার জন্য, ভেতরকার কন্টেন্ট ঠিকঠাক রাখার জন্য কি হয়, এই অন্তরেণুর সৃষ্টি হয়। আবার এই প্রতিকূল পরিবেশটাকে কাটানোর জন্যই কিন্তু এই অন্তরেণু বা এন্ডোস্পোর তৈরি হয়, ঠিক আছে। এরপর আমরা কি পড়ব না, পরেই দেখো আঁকা আছে অ্যাকাইনেট। কি বললাম? অ্যাকাইনেট। এখানে আমি একটা দেখো ফিলামেন্টাস একটা গঠন আমি এঁকেছি, একটা শৈবাল। নীলাভ সবুজ শৈবালে প্রতিকূল পরিবেশে যখন খাদ্য থাকে না, যেই পরিবেশে এই শৈবালটা জন্মেছে সেখানে ধরো সেখানে খাবার পাওয়া যাচ্ছে না, খাদ্যাভাবের সময় সেই নীলাভ সবুজ শৈবাল কি করে না, তার কোনো কোনো কোষ খাদ্য সঞ্চয়ের ফলে লম্বা, এই দেখো এই কোষগুলোর যেরকম আকৃতি, এটার আকৃতি কিন্তু একই রকম নয়। এই কোষটা একটু লম্বা হয়ে গিয়ে খাদ্য সঞ্চয় করে, লম্বা হয়ে যায়, দেখো একটু লম্বাটে মতো, ঠিক আছে। খাদ্য সঞ্চয় করে এবং সঞ্চয়ের ফলে এটা কি হয়, এটার প্রাচীরটাও কিন্তু একটু স্থূল, লম্বাটে এবং স্থূল প্রাচীর বিশিষ্ট হয়, ঠিক আছে। এই যে রেণুটা, এই রেণুটার নাম হচ্ছে অ্যাকাইনেট। কোথায় দেখতে পাওয়া যায়? নস্টক। কোথায় দেখতে পাওয়া যায় বললাম? নস্টক নামক নীলাভ সবুজ শৈবালে এই অ্যাকাইনেট দেখতে পাওয়া যায়। অনুকূল পরিবেশে এই অ্যাকাইনেটগুলো থেকে আবার অপত্য নস্টক তৈরি হয়। ক্লিয়ার? তাহলে কি বললাম, নস্টক যদি কোনো প্রতিকূল পরিবেশে জন্মায় যেখানে খাবার পাওয়া যাচ্ছে না, তখন কি হয়, নস্টকের শরীরের কিছু কিছু কোষ লম্বাকৃতি হয়ে স্থূল প্রাচীর বিশিষ্ট হয়ে তার ভেতরে খাদ্য সঞ্চয় করে, এবং সেই যে রেণুগুলো তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে অ্যাকাইনেট। অনুকূল পরিবেশ আসলে এই অ্যাকাইনেটগুলো থেকে আবার অপত্য নস্টক তৈরি হয়। ক্লিয়ার? এরপর আমরা পড়ব সমরেণু বা হোমোস্পোর। সমরেণু বা হোমোস্পোর কোথায় দেখা যায়? রিক্সিয়া নামক একটা ব্রায়োফাইটস আছে, ব্রায়োফাইটা রিক্সিয়া স্পিসিস, এবং লাইকোপোডিয়াম নামক একটা টেরিডোফাইটা আছে। তো যখন তাদের যে রেণুস্থলী, আমি দেখো এখানে একটা রেণুস্থলী এঁকেছি, সেই রেণুস্থলীর মধ্যে কিছু স্পোর এঁকেছি, সেই স্পোরগুলো মোরলেস একই রকম সাইজের, একই আকৃতি বিশিষ্ট, সমান আকৃতি বিশিষ্ট স্পোর তৈরি হয়। যখন কোনো রেণুস্থলীতে উৎপন্ন রেণুগুলো সম আকৃতি সম্পন্ন হয় তখন তাদেরকে বলা হয় সমরেণু বা হোমোস্পোর। সমরেণু বা হোমোস্পোর কোথায় দেখা যায় বললাম? রিক্সিয়া নামক ব্রায়োফাইটসে এবং লাইকোপোডিয়াম নামক টেরিডোফাইটসে এই সমরেণু বা হোমোস্পোর দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? এরপরে আমরা পড়ব অসমরেণু। এটা হোমোস্পোর, সম অর্থাৎ হোমোস্পোর, অসম মানে কি হবে? হেটেরোস্পোর। অসমরেণু, দেখো এখানে আমি তিনটে স্পোর এঁকেছি, তিনটের সাইজ কিন্তু একই রকম নয়, কোনোটা বড় কোনোটা ছোট, ঠিক আছে। তো সেলাজিনেল্লা বলে একটা যে উদ্ভিদ, সেই সেলাজিনেল্লার মধ্যে
এই অসমরেণু বা হেটেরোস্পোর দেখতে পাওয়া যায়। এদের রেণুস্থলিতে দুটো পৃথক দুটো পৃথক ধরনের রেণুস্থলী তৈরি হয়। দুটো পৃথক ধরনের রেণুস্থলীর মধ্যে একটাতে ক্ষুদ্র আকৃতির রেণু তৈরি হয়। ক্ষুদ্র আকৃতির রেণু হচ্ছে অসংখ্য, আর কোনোটাতে দেখা যায় বৃহৎ আকৃতির রেণু। বৃহৎ আকৃতির রেণুগুলোর কিন্তু সংখ্যা কম হয়, ক্ষুদ্র রেণুগুলোর সংখ্যা বেশি হবে এবং বৃহৎ আকৃতির যে রেণুগুলো সেগুলোর সংখ্যা কম হবে, 1 থেকে 4টে মতো তৈরি হয়। ঠিক আছে, ক্ষুদ্র যে রেণুগুলো ছোট ছোট, সেই রেণুগুলোকে বলা হয় কি বলা হয় না মাইক্রোস্পোর। মাইক্রো মানে আমরা জানি ছোট, মেগা মানে বড়। তো ছোট যে রেণুগুলো, ছোট যে রেণুগুলো, সেই রেণুগুলোর নাম হচ্ছে মাইক্রোস্পোর। এগুলো সংখ্যায় বেশি থাকে। আর এই মাইক্রোস্পোর থেকে পুং গ্যামেটোফাইট তৈরি হয়। মাইক্রোস্পোর থেকে পুং গ্যামেটোফাইট, অর্থাৎ ছোট যে স্পোরগুলো সেগুলো থেকে পুং গ্যামেটোফাইট, আর মেগাস্পোর অর্থাৎ বড় স্পোর যেগুলো, বড় রেণু যেগুলো, সেগুলোর থেকে স্ত্রী গ্যামেটোফাইট উৎপন্ন হয়। কোথায় দেখা যায় বললাম? হেটেরোস্পোর কোথায় দেখা যায় না সেলাজিনেল্লা স্পিসিসে দেখতে পাওয়া যায় অসমরেণু বা হেটেরোস্পোর। ক্লিয়ার? এরপর আমরা পড়ব অ্যাসকোরেণু। অ্যাসকোরেণু, ঠিক আছে? দেখো আমি এখানে ছবি এঁকেছি। অ্যাসকোবোলাস, এটা সাধারণত গোবর যেখানে থাকে, যেখানে ধরো গরুর গোয়াল আছে, গোবর এক জায়গায় অনেক ঢিপ করে রেখে দেওয়া হয়, বা সেই সব জায়গায় কিন্তু অ্যাসকোবোলাস হতে দেখা যায়। তো অ্যাসকোবোলাসকে ডিসেকশন করলে তো দেখতে পাওয়া যায় এই রকম অ্যাসকাস। দেখো এরকম লম্বাটে কিছু কিছু জিনিস এঁকেছি আমি, সেগুলোর নাম হচ্ছে অ্যাসকাস। এই অ্যাসকাসের ভেতর দেখো গোল 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 কিছু স্পোর এঁকেছি, যেটা অন্তর্জনিষ্ণুভাবে তৈরি হয়। ঠিক আছে, অন্তর্জনিষ্ণু মানে এর আগে বলেছি, এখানেই বলেছিলাম এন্ডোজেনাসলি কিছু জিনিস তৈরি হয়, এন্ডোজেনাসলি। ঠিক আছে, তো অ্যাসকোমাইকোটিনা শ্রেণীর ছত্রাকের অ্যাসকোকার্পে, এটা কোথায় দেখা যায়? অ্যাসকোমাইকোটিনা নামক ছত্রাকের অ্যাসকোকার্প বা ফলদেহে লম্বা অ্যাসকাস তৈরি হয়, যার মধ্যে 4 থেকে 8টা রেণু উৎপন্ন হয়। এই রেণুগুলোর নাম হচ্ছে অ্যাসকোরেণু। এই যে রেণুগুলো দেখো এখানে রেণু এঁকেছি ভেতরে, এই রেণুগুলোর নাম হচ্ছে অ্যাসকোরেণু। এই অ্যাসকোরেণু থেকে আবার নতুন আরেকটা ছত্রাকের সৃষ্টি হয়। কোথায় দেখা যায় না অ্যাসকোবোলাস, অ্যাসকোবোলাস স্পিসিসে দেখতে পাওয়া যায়। অ্যাসকোবোলাস স্পিসিস, অ্যাসকোবোলাস স্পিসিসে এটা দেখতে পাওয়া যায়। নেক্সট কি পড়ব না, দেখো এখানে আরেকটা ছবি আমি এঁকেছি, ব্যাসিডিওরেণু। ব্যাসিডিওরেণু, ব্যাসিডিওরেণু কি? এটাও ছত্রাকেই দেখতে পাওয়া যায়। ব্যাসিডিওমাইকোটিনা শ্রেণীর যে ছত্রাক, তাদের ব্যাসিডিওমাইকোটিনা ছত্রাকের ফলদেহ বা ব্যাসিডিওকার্প, সেই ব্যাসিডিওকার্পে বহির্জনিষ্ণুভাবে, দেখো এই যে দুটো উপবৃদ্ধি মতো এঁকেছি, এইটার বাইরে ব্যাসিডিওকার্পের বাইরে বহির্জনিষ্ণুভাবে দুটো রেণু তৈরি হয়েছে, যেগুলোকে বলা হয় ব্যাসিডিওরেণু। ব্যাসিডিওরেণু, এটা হচ্ছে ব্যাসিডিয়াম। ঠিক আছে, তো কি বললাম? ব্যাসিডিওমাইকোটিনা শ্রেণীর ছত্রাকের ফলদেহ বা ব্যাসিডিওকার্পে বহির্জনিষ্ণুভাবে যে রেণুগুলো ব্যাসিডিয়ামের ওপর উৎপন্ন হয়, 2টো হতে পারে বা 4টে হতে পারে, তাদেরকেই বলা হয় ব্যাসিডিওরেণু। এই ব্যাসিডিওরেণু কোথায় দেখতে পাওয়া যায় না অ্যাগারিকাস স্পিসিসে এই ব্যাসিডিওরেণু দেখতে পাওয়া যায়, অ্যাগারিকাস। ঠিক আছে, তো এই ব্যাসিডিওরেণু থেকে আবার নতুন আরেকটা অ্যাগারিকাসের সৃষ্টি হয়। এই যে যতগুলো পড়লাম এই সবগুলোই কিন্তু অচলরেণু বা অ্যাপ্ল্যানোস্পোর। আগের দিন চলরেণু বলেছিলাম, আজকে অচলরেণু সম্পর্কে আলোচনা করলাম।
এছাড়াও কিছু কিছু এখানে আর আঁকার জায়গা নেই, আমি একটু এমনি বলে দিচ্ছি। আরও কিছু কিছু অচলরেণুর নাম তোমরা বইতে পাবে হয়তো, যেমন তার মধ্যে একটা হচ্ছে হিপনোরেণু। হিপনোরেণুটা কি? প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে যখন ক্ল্যামাইডোমোনাসের কোনো কোষ সেটা যখন স্থূল এবং দৃঢ় প্রাচীর বিশিষ্ট একটা অচলরেণু তৈরি করে, তখন সেই অচলরেণুটার নাম হচ্ছে হিপনোরেণু। কোথায় দেখা যায়? ক্ল্যামাইডোমোনাস স্পিসিসে। তাহলে কি বললাম? ক্ল্যামাইডোমোনাসের কোনো কোষ যদি প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে একটা স্থূল এবং দৃঢ় প্রাচীর দ্বারা আবৃত অচলরেণু তৈরি করে, সেই অচলরেণুটাকে বলা হয় হিপনোস্পোর। ক্ল্যামাইডোমোনাস স্পিসিসে দেখতে পাওয়া যায়। আর একটা কি আছে? হর্মোরেণু। এটা কোথায় দেখতে পাওয়া যায়? না, নস্টক এবং অসিলেটোরিয়া, এই দুটোই কিন্তু নীলাভ সবুজ শৈবাল। এই যে নস্টক, একাইনেটো দেখা যায় কিন্তু নস্টকে, ঠিক আছে? নস্টকে একাইনেটো দেখা যায়, হর্মোরেণুও দেখতে পাওয়া যায়। নস্টক এবং অসিলেটোরিয়া প্রভৃতি নীলাভ সবুজ শৈবালে সূত্রাকার দেহকোষ খণ্ডিত হয়ে যায়, কখনো কখনো ভেঙে ভেঙে যায়। এদের এটা তো নস্টকের দেহটা কি দেখতে পাচ্ছি আমরা? একটা সূত্রাকার ফিলামেন্টাস, তাই তো? নীলাভ সবুজ শৈবাল বলা হয়। এদের এই কোষগুলো কখনো কখনো খণ্ডে খণ্ডে ভেঙে যায়, এবং কিছু অচলরেণু, সেই যে অচলরেণুগুলো তৈরি হয় সেগুলোকেই বলা হয় হর্মোরেণু। তাহলে মোটামুটি অচলরেণু যা আছে সে সম্পর্কে কিন্তু আমরা আজকে পড়ে নিলাম। পরের দিন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে? অযৌন জননের আরেকটা প্রসেস যেটা ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন, সেটা আমরা সামনের ক্লাসে, আগামী ক্লাসে আলোচনা করব।